ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে যে ড্রামাটি হয়ে গেল, আমি অবশ্যই এটিকে বলি অ্যাকশন ড্রামা। সেই সম্পর্কে আপনারা বিস্তারিত জানেন এবং এটি নিয়ে এখন পুরো পশ্চিমা দুনিয়ায়, শুধু পশ্চিমা কেন বলবো, সারা বিশ্ব জুড়ে এটি নিয়ে এখন আলাপ আলোচনা হচ্ছে। পক্ষে বিপক্ষে নানাজন নানা রকম মতামত দিচ্ছেন। গত দুদিন ধরেই এই আলোচনাগুলো দেখতে দেখতে শুনতে শুনতে আমি ভাবছিলাম এর মধ্যে আমাদের বাংলাদেশের জন্য কোনো বার্তা আছে কিনা, কিংবা দেশ হিসাবে বাংলাদেশের এই ঘটনাটি থেকে কোনো বার্তা নেওয়ার কিংবা কোনো কোনো বিশেষ বিষয়ে মনোযোগ দেওয়ার ব্যাপার আছে কিনা, বা কোনো সতর্কতার ব্যাপার আছে কিনা। আমি পশ্চিমা রাজনীতি নিয়ে, বিশেষ করে আমেরিকার ওয়াশিংটনের ট্রাম্প পলিসি নিয়ে যাদের সঙ্গে কথাবার্তা বলি বা যাদের কাছ থেকে আমি তার পলিসি রাজনীতির ব্যাখ্যা বিশ্লেষণ শিখি, তাদের সঙ্গে আলাপ আলোচনায় আমার মনে যে ধারণাগুলো তৈরি হয়েছে, আমি সেই ধারণাগুলো আপনাদের সঙ্গে আজ শেয়ার করতে চাই। শুরুতে আমি আপনাদেরকে মনোযোগ দিতে বলবো সেদিনকার আলোচনায়, ওভাল অফিসের আলোচনায় উপস্থিত এবং অন্যতম আরও একজন অংশীদার, যিনি নিজেও তর্কে জড়িয়েছেন, অ্যাগ্রেসিভলি কথা বলেছেন, বডি ল্যাঙ্গুয়েজ শো করেছেন ইউক্রেনের প্রেসিডেন্টের দিকে, তিনি হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। আমি জেডি ভান্সের একটি কথার দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে কথাটি সেদিন থেকে আমার কানে একেবারে সারাক্ষণই বাজছে বলা চলে। জেডি ভান্স সেই আলোচনায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির দিকে তাকিয়ে তিনি বলেছিলেন, ইন অক্টোবর ইউ ওয়েন্ট টু পেনসিলভেনিয়া অ্যান্ড ক্যাম্পেইন ফর অপোজিশন। দর্শক, ছোট্ট একটি লাইন, কিন্তু এই লাইনটির মাহাত্ম্য অনেক বেশি। এই লাইনটিতে অনেকগুলো বার্তা বহন করে এবং এই লাইনটি আসলে ডোনাল্ড ট্রাম্পের যে বর্তমান অবস্থান এবং জেলেনস্কির প্রতি তার যে অ্যাগ্রেসিভ একটা অ্যাটিটিউড তিনি যেখানে শো করেছেন, অন্য অনেকগুলো কারণের সঙ্গে এটিও তার একটি অন্যতম কারণ বলে আমার কাছে মনে হয়েছে। এবং এই লাইনটিকে যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণে নেই, তখন আমার কাছে মনে হয়েছে বাংলাদেশেরও এই ব্যাপারটিতে, বিশেষ করে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কিভাবে তাদের নেক্সট এনগেজমেন্টগুলো হবে বা কিভাবে তারা মোকাবেলা করবেন, সেই ব্যাপারে বাংলাদেশের সতর্ক হওয়ার ব্যাপার আছে, প্রস্তুত হওয়ার ব্যাপার আছে। আমি আলোচনায় যাচ্ছি। দর্শক, এই জায়গাটা যদি আমি একটু ব্যাখ্যা করি আপনাদেরকে, যে গত অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে জেলেনস্কি পেনসিলভেনিয়ায় জো বাইডেনের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন, সেখানে বক্তব্য রেখেছিলেন এবং জেলেনস্কি রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন, সেটি মার্কিন প্রেসক্রিপশন অনুসারে, আগেকার ডেমোক্র্যাট জো বাইডেন প্রশাসনের প্রেসক্রিপশন অনুসারে, এবং জো বাইডেন সেখানে তাকে সর্বতোভাবে সহযোগিতা দিয়েছেন। পশ্চিমা দেশগুলোকে, অন্য ইউরোপীয় দেশগুলোকে এই যুদ্ধে ইউক্রেনের পার্টনার হতে, সহযোগী হতে অনেকটা বাধ্যই করেছেন বাইডেন প্রশাসন। কিন্তু সেটি তো সবাই জানে, শুধু কেবলমাত্র সেই কারণে জেলেনস্কির উপর ট্রাম্প প্রশাসন ক্ষুব্ধ হয়ে থাকবেন বা ক্ষুব্ধ থাকবেন, বিষয়টি ঠিক অতটা সাদামাটা নয়। কিন্তু যে বিষয়টি তাদের মাথায় সবচেয়ে বেশি কাজ করেছে, যে জেলেনস্কি পেনসিলভেনিয়ায় এসে জো বাইডেনের ডেমোক্র্যাট দলের নির্বাচনী ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছেন। এবং আমি যাদের সঙ্গে কথা বলি, যাদের কাছ থেকে, দর্শক, শুরুতে আমি বলেছি যে ট্রাম্প প্রশাসনের নীতিমালা এবং তার কর্মকাণ্ড সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণের জন্য আমি যাদের শরণাপন্ন হই ওয়াশিংটনের, বা যারা আমাকে এগুলো বুঝতে সহায়তা করেন, তাদের ভাষ্য হচ্ছে জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জো বাইডেনের পক্ষে যারা অবস্থান নিয়েছিলেন নির্বাচনে, সেটি তার আমেরিকাতে হোক, আমেরিকার বাইরে হোক, বিশ্বের বিভিন্ন দেশের হোক, তারা তাদের তালিকাটি সংরক্ষণ করেছেন এবং সেটি তারা মনে রেখেছেন এবং সেটি তারা বিবেচনায় রেখেছেন। এবং তাদের প্রতি তাদের একরকম একটা দৃষ্টিভঙ্গি আছে, সেই দৃষ্টিভঙ্গিটি সহায়ক নয়, অনুকূল নয়। তারই বহিঃপ্রকাশ ঘটেছে ওভাল অফিসে জেলেনস্কির সঙ্গে বৈঠকে, যেটি ডোনাল্ড ট্রাম্প নিজে বলেননি, কিন্তু ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সেটি পরিষ্কার করে দিয়েছেন, যে তুমি তো জো বাইডেনের ক্যাম্পেইনে এসে অংশগ্রহণ করেছিলে। এবং এই জায়গাটায় আমার কাছে মনে হয়েছে যে আমাদের বাংলাদেশেরও সতর্ক হওয়ার ব্যাপার আছে, বাংলাদেশেরও একটু বার্তা নেওয়ার ব্যাপার আছে। দর্শক, আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে হিলারি ক্লিন্টন পরিবারের একটি নিবিড় ব্যক্তিগত সম্পর্ক আছে, বন্ধুতার সম্পর্ক আছে। হিলারি ক্লিন্টন যখন এর আগের বার নির্বাচন করেন, সেই নির্বাচনে তিনি তার নির্বাচনী তহবিলে মোটা অঙ্কের অনুদান দিয়েছেন বলে কথাবার্তা আছে। শুধু তাই নয়, আগের নির্বাচনে, আগের টার্মে ডোনাল্ড ট্রাম্প যখন বিজয়ী হয়েছিলেন, সেই সময় প্যারিসের একটি সম্মেলনে বক্তৃতা করতে গিয়ে
ডক্টর মোহাম্মদ ইউনূস, মানে একটি মানব সভ্যতার অন্ধকার নেমে এসেছে, আমেরিকায় অন্ধকার নেমে এসেছে, এই ধরনের একটি বক্তব্য করে দিয়েছিলেন, যে বক্তব্যটিকে রিপাবলিকানরা, ট্রাম্প প্রশাসন, ট্রাম্পের বন্ধুরা সেটিকে অত্যন্ত আপত্তিকর হিসাবে গ্রহণ করেছে এবং অত্যন্ত নেগেটিভলি তারা নিয়েছে। ফলে ক্লিন্টন পরিবারের বন্ধু হিসাবে, ডেমোক্র্যাটদের ব্লু আইড পার্সন হিসাবে, তাদের অনুগ্রহভাজন ব্যক্তি হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামটিও ট্রাম্প প্রশাসনের সেই নেগেটিভ লিস্টে আছে বলে আমি যাদের সঙ্গে কথাবার্তা বলি তারা আমাকে ধারণা দিয়েছেন। ফলে এই জায়গাটায় আমার মনে হয়েছে যে বাংলাদেশেরও একটা সতর্ক হওয়ার ব্যাপার আছে, যে আজকে জেলেনস্কিকে যেভাবে ডোনাল্ড ট্রাম্প ওভাল অফিসে ট্রিট করেছেন এবং স্পষ্ট মনেও করে দিয়েছেন যে তুমি তো তার ক্যাম্পেইন করেছিলে, তুমি তাদের লোক, সো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসও তো তার লোক, তাদের লোক। সো এই বিষয়টি একটু মনে রাখার দরকার আছে। আমি এই জায়গাটায় আরও একটু আলোচনায় আনতে চাই দর্শক, যে আমরা যদি ইউক্রেনের পরিস্থিতিটি একটু বিবেচনায় রাখি, হ্যাঁ আমরা জানি যে ইউক্রেনের একটি মানে মিনারেল রিসোর্স পাওয়ার জন্য অনেকটা মরিয়া হয়ে উঠেছেন ডোনাল্ড ট্রাম্প, এবং সেই মিনারেল রিসোর্স পাওয়ার শর্তেই তিনি তার সঙ্গে আলাপ আলোচনা করেছেন এবং তাকে ইনভাইট করা হয়েছিল ওভাল অফিসে, যে সেখানে একেবারে মিডিয়ার সম্মুখে তিনি তার সঙ্গে সেই চুক্তিটি হবে, কিন্তু সেই চুক্তিটি হয়নি। দর্শক, এই যে চুক্তিটি হবার আগে মানে ট্রাম্প প্রশাসনের ভিতরে আমেরিকার পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক অ্যারিনাতে আরও কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। ওভাল অফিসে যখন জেলেনস্কির সঙ্গে এই অ্যাকশন ড্রামা চলছিল, তখন পুরো নর্থ আমেরিকার ফাইন্যান্সিয়াল মার্কেটে এক ধরনের একটা রোলার কোস্টার টার্বুলেন্স অবস্থা ছিল, সবাই এক ধরনের অস্থিরতার মধ্যে ছিল। তার কারণটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত ছিলেন যে এই চুক্তিটি হবে, এবং ডোনাল্ড ট্রাম্প আপনারা জানেন যে তার পলিসি হচ্ছে এই জায়গাটায় বাইডেন প্রশাসনের সঙ্গে এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের যে একটি নীতিগত যে একটি বৈপরীত্য আছে, সেই বিষয়টি আমার মনে হয় আমাদের একটু আলোচনায় আনার দরকার আছে। জো বাইডেন প্রশাসনের নীতিমালা ছিল যে তারা আসলে দেশে দেশে প্রভাব বিস্তার করা, দেশে দেশে ব্যবসা বিস্তার করা, তাদের যে মানে ডেমোক্র্যাট সমর্থক ব্যবসায়ীদের, তাদের লবিস্ট গ্রুপের বা তাদের ফান্ডিং যারা করে সেই সব ব্যবসায়ীদের বিভিন্ন দেশে ব্যবসা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করা, সেদিকে তার নজর ছিল। আমরা যদি বাংলাদেশকে বিবেচনায় আনি, তাহলে বাংলাদেশে আপনারা জানেন যে তেল গ্যাসের দিকে জো বাইডেন প্রশাসনের নজর ছিল, বাংলাদেশের বঙ্গোপসাগরের দিকে তাদের নজর ছিল, জিও পলিটিক্যাল রিজনে বাংলাদেশের সেন্ট মার্টিনের দিকে তাদের নজর ছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের অবস্থানটা আবার অন্যদিকে। তিনি ইতিমধ্যে ঘোষণা করেছেন বেবি ড্রিল বেবি, তিনি তার নিজের দেশে ইনভেস্টমেন্ট আনতে চান, তিনি তার দেশের ইনভেস্টমেন্ট বাইরে যাক সেটি তিনি চাচ্ছেন, আর তিনি চাচ্ছেন তার দেশের ব্যবসায়ীরা বা অন্য দেশের ব্যবসায়ীরা এসে তার দেশে ব্যবসা করুক। যেমন তিনি ইন্ডিয়াতে মানে মোটা অঙ্কের ব্যবসা বাণিজ্যের একটা চুক্তি তিনি করে ফেলেছেন, তিনি তার প্রোডাক্ট সেখানে বিক্রি করতে চান, তিনি ইন্ডিয়ান প্রোডাক্ট আনতে চান না। ঠিক একই অবস্থায় বাংলাদেশকে যদি আমরা বিবেচনায় রাখি, বাইডেন প্রশাসনের নজর ছিল মানে সেন্ট মার্টিনের দিকে, বঙ্গোপসাগরের দিকে, তেল গ্যাসের দিকে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি চাইবেন যে আমেরিকান যে কোম্পানিগুলো বাংলাদেশে তেল গ্যাসের মানে আহরণের জন্য বিনিয়োগ করছে, সেই বিনিয়োগ তুলে এনে তারা এখানে আলাস্কা কিংবা অন্য কোনো জায়গায় এখানে বিনিয়োগ করুক, এখানে তারা তেল গ্যাস তারা উত্তোলন করুক, তৈরি করুক, প্রসেস করুক, এইসব দিকে। কারণ ওয়েল মার্কেটে তিনি ভবিষ্যতে একটি কন্ট্রোল নিতে চান, সেটি তিনি পরিষ্কার করেছেন। ফলে আগের মার্কিন প্রশাসনের সঙ্গে বাংলাদেশের এনগেজমেন্টের যে ধারাগুলো ছিল, ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশের এনগেজমেন্টের জায়গাটা সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে, এবং এই কারণে বাংলাদেশকে নিয়ে ট্রাম্প প্রশাসনের খুব বেশি রকম যে আগ্রহ আছে, সেটি কিন্তু তিনি ক্ষমতায় আসার পর আর দেখা যায়নি। দর্শক খেয়াল করবেন, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ছিলেন বাইডেন প্রশাসন বা ডেমোক্র্যাটদের ব্লু আইড বয়, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় আনার পেছনে তাদের ভূমিকা ছিল, সেটি এখন সর্বজন বিদিত, প্রকাশ্যে এই আলাপ আলোচনাটা হয়ে থাকে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের পরপরই ডোনাল্ড লুয়ের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশে ছুটে গিয়েছে। সেই সময়কার, এখন তো আর সেই সংগঠনটি নেই, ইউএসএইডির শীর্ষ কর্মকর্তা বাংলাদেশে ছুটে গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে, সেখানে প্রায় $200 মিলিয়ন নতুন করে অনুদান দেওয়ার একটা ঘোষণা দিয়ে এসেছিল ইউএসএইড, যেটি বাংলাদেশের ডেমোক্রেটিক প্রসেস, অর্থাৎ এই যে নতুন রাজনৈতিক দল গঠন হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, এইসব দল গঠন সহ তাদেরকে ক্ষমতায় আনার পিছনে ব্যয় করা হবে, এরকম একটি লক্ষ্যই ছিল ইউএসএইডের বলে অনেক বিশ্লেষকরা মনে করে থাকেন। কিন্তু তারপরে দেখেন ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেবার পর কোনো মার্কিন এনগেজমেন্ট কিন্তু
ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নেই। হ্যাঁ, মাঝখানে বাংলাদেশে নিযুক্ত ইউএস চার্জ দ্য অ্যাফেয়ার্স তার সঙ্গে একবার দেখা করে এসেছেন, সেটি তার পার্ট অফ অ্যাসাইনমেন্ট। কারণ ইউএস গভর্নমেন্ট যা চাইছে যে বাংলাদেশের ডেমোক্রেসিতে ফিরে যাওয়া, বাংলাদেশের যে একটা ইনক্লুসিভ ইলেকশন হওয়া, বাংলাদেশের মানে হিউম্যান রাইটস মেনটেন করা, এইসব বিষয়গুলো নিয়ে মার্কিন সরকারের বার্তা দেওয়ার জন্য বা তার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কী করছে তার পরিকল্পনা জানতে চাওয়ার জন্যই তিনি দেখা করেছিলেন। এর বাইরে আপনি দেখেন যে ইউএস গভর্নমেন্টের কিন্তু বাংলাদেশের সঙ্গে কোনো এনগেজমেন্ট ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে একদমই নাই। শুধু ট্রাম্প প্রশাসনের বলি কেন, সাম্প্রতিক সময়ে একটু মনে করে দেখুন তো, কোনো ওয়েস্টার্ন কিংবা কোনো বিদেশি দেশের সঙ্গে কি বাংলাদেশের কোনো এনগেজমেন্ট আছে? আমার চোখে পড়েনি। আমার তো মনে হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বহির্বিশ্ব থেকে একেবারে একঘরে হয়ে বাংলাদেশ রীতিমতো একঘরে হয়ে বসে আছে। আমি যদি নিকট অতীতের দিকে তাকাই, বাংলাদেশের যে কয়েকটি একটু যদি হাই লেভেলের কোনো এনগেজমেন্টের কথা বলি, সব কয়টি হয়েছে ইন্ডিয়ার সঙ্গে। এর বাইরে কিন্তু বাংলাদেশের আর কোনো এনগেজমেন্ট, আমাদের ডিপ্লোম্যাটিক এনগেজমেন্ট আমাদের চোখে পড়ছে না। ফলে বাংলাদেশ যে একটা ক্রাইসিসের মধ্যে আছে ইন্টারন্যাশনাল এরিনাতে, সেটিও কিন্তু পরিষ্কার। এবং এই জায়গাটাই হচ্ছে এই ওভাল অফিসের যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটির থেকে আমাদের একটু শিক্ষা নেওয়ার ব্যাপার আছে। আমরা যদি ইউক্রেনের দিকে তাকাই, দর্শক খেয়াল করবেন যে ইউক্রেন মানে জেলেনস্কি তিনি বিরোধে জড়িয়েছেন তার প্রতিবেশী দেশ রাশিয়ার সঙ্গে, এবং প্রতিবেশী দেশ শক্তিশালী একটি দেশের সঙ্গে, এবং তিনি তার সহায়ক, তার বন্ধুরা কিন্তু সবই দূরের, তার আশেপাশে তার কিন্তু কোনো সঙ্গী নেই, তার কোনো বন্ধু নেই। তাকে সহায়তা করছে আমেরিকা, তাকে সহায়তা করছে ইউরোপ, তাকে সহায়তা করছে কানাডা, অন্যান্য দেশগুলো। কিন্তু তার যে প্রতিবেশী যে পাওয়ারফুল কান্ট্রিটি, তার সঙ্গে তিনি বিরোধে জড়িয়েছেন। এবং যখনই নাকি আমেরিকার ক্ষমতার পরিবর্তন ঘটলো, মানে জো বাইডেন প্রশাসন যখন দৃশ্যপট থেকে তিনি ছিটকে পড়লেন এবং ট্রাম্প এসে সেখানে বসলো, আজকে তার অবস্থা দেখেন। এখন তার দেশ হারানোর মতো একটি পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা যদি বাংলাদেশকে এই জায়গাটায় আলোচনা করি, দেখেন আমরা বাংলাদেশ, আমরা আমাদের প্রতিবেশী দেশ, অবশ্যই একটি শক্তিশালী দেশ, তার সঙ্গেও আমরা এক ধরনের একটা বৈরী সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছি। আমি বলি না যে ভারতের সঙ্গে আমাদের একেবারে নতজানু হয়ে কোনো সম্পর্ক করতে হবে, নো ওয়ে। অবশ্যই পারস্পরিক সমতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে আমাদের দুটি দেশের পারস্পরিক সম্পর্ক স্থাপিত হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে পাশের দেশ শক্তিশালী দেশ, বহির্বিশ্বে তাদের ভূমিকা, তাদের কন্ট্রিবিউশন, তাদের ইনফ্লুয়েন্স আমাদের চেয়ে অনেক বেশি। হ্যাঁ, জো বাইডেন যখন ক্ষমতায় ছিল তখন হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসের বাড়তি একটা পাওয়ার ছিল, তার বাড়তি একটা গ্রহণযোগ্যতা ছিল। কিন্তু ট্রাম্প প্রশাসনের কাছে তিনি একজন বৈরী মানুষ। ফলে আমেরিকান প্রভাবটা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে দেখানো আর সম্ভব না। বরং ট্রাম্প প্রশাসনের প্রভাব বলি বা সম্পর্ক বলি, সেটি হচ্ছে ইন্ডিয়ার সঙ্গে। ফলে আমরা ঠিক ইউক্রেনকে যদি বিবেচনায় রাখি, তাহলে আমরা যদি ঠিক এইভাবে ভাবি যে একটা প্রতিবেশী দেশ, শক্তিশালী দেশ, তার সঙ্গে আমরা বৈরিতায় জড়াচ্ছি। আমাদের উপদেষ্টারা, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি তো ক্ষমতায় বসেছেন যে 7 সিস্টারকে তিনি অস্থির করে ফেলবেন ঘোষণা দিয়ে, ভারতকে অস্থির করে ফেলবেন ঘোষণা দিয়ে। আমি রিপিট করতে চাই না, আমার আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি। ইতিমধ্যে ভারত তাদের একটা ইঙ্গিত তারা দিয়েছে, সেই ইঙ্গিতের সূত্র ধরে আমাদের সেনাবাহিনী প্রধানও একটি সতর্ক বার্তা জারি করেছেন। আমার মনে হয় যে ওভাল অফিসের যে ঘটনাটি ঘটছে, সেই ঘটনাটির সঙ্গে আমরা আমাদের ভবিষ্যৎকেও মিলিয়ে দেখতে পারি, যে কখনো আমরাও কি এরকম একটি অবস্থার মধ্যে পড়ব যে দূরের দেশের সহযোগিতার আশায় বা আশকারায় আমরা আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে বৈরী সম্পর্ক করে তাদেরকে উস্কে দিয়ে তারপরে একদিন দেখব আমাদের আশেপাশে আসলে কেউ নেই, আমাদের সহায়তা করার কেউ নেই। দর্শক, শেষ করবার আগে আমি আরেকটা বিষয় বলতে চাই যে আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প আগামী মাসেই এটাই তো মার্চ মাস, মানে মার্চ মাসেই তিনি ইয়াতে যাচ্ছেন, ইন্ডিয়া সফরে যাচ্ছেন। এপ্রিল মাসে যাবেন বলে আগে কথা হয়েছিল, কিন্তু এখন মার্চ মাসে যাবেন। অনেককে আমি বলতে দেখেছি, অনেক ইউটিউবে বা কোথাও বলতে দেখেছি যে সেখানে শেখ হাসিনার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কোনো বৈঠক করিয়ে দিবেন কিনা মোদি। আমি এই বক্তব্যটাকে অ্যাকসেপ্ট করি না, গ্রহণ করি না। কারণ ডিপ্লোম্যাটিক্যালি বলে, পলিটিক্যালি বলে, এটি একটি কল্পনাপ্রসূত ধারণা, এটি সম্ভব না, এটি হবেও না। কিন্তু মার্কিন যে নিরাপত্তা উপদেষ্টা, ইন্ডিয়ার নিরাপত্তা উপদেষ্টা, তারা যখন কথাবার্তা বলবেন, সেই কথাবার্তায় বাংলাদেশের প্রসঙ্গ, শেখ হাসিনার প্রসঙ্গ আসবে না, কিংবা তারা গিয়ে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন না, সেই সম্ভাবনাটাকে আবার উড়িয়ে দেওয়া যায় না।
কিন্তু এটিও সত্য যে সেই বৈঠকটি হলেও সেটা তারা প্রকাশ করবে না, সেটি গোপনে রাখবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ইন্ডিয়া সফরে বাংলাদেশের বিষয়টি থাকবে, যেহেতু মোদি আমেরিকায় এসেই বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে ট্রাম্পের সঙ্গে কথাবার্তা বলে গেছেন, ফলে তার দেশে তো সেই প্রসঙ্গটি থাকবেই। এবং থাকবে বলেই আমার কাছে মনে হয়েছে যে আমরা যেন ভবিষ্যতে আরেকটা ইউক্রেন হয়ে না উঠি, ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে ভবিষ্যতে আরেকজন জেলেনস্কি না হয়ে ওঠেন, সেই বিষয়গুলো বোধহয় আমাদের বিবেচনায় রাখার দরকার আছে। আমি নিজে অন্তত আমার যেসব সূত্র যাদের সঙ্গে কথাবার্তা, সেই কথাবার্তা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমি নিজে খানিকটা আতঙ্ক বোধ করি, আশঙ্কা বোধ করি। দর্শক, আজ এই পর্যন্তই।